নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি লেখিকা প্রতিভা বসুর রাঙা ভাঙা চাঁদ। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের পঞ্চম পর্ব। মহামায়া যত্ন করে লেখাপড়া শেখাচ্ছেন তাকে, সেও শিখছে। গল্প উপন্যাস শুনতে শুনতে নেশা ধরেছে। শুনে শুনে অনেক কিছুই জেনে ফেলেছে সে। অকাতরে বলে দিতে পারে কোন উপন্যাস কার লেখা। নিঃসংশয়ে বলে ফেলে কোন লেখাটা ভালো আর কোন লেখাটা মন্দ, কোন চরিত্রের উপর তার সহানুভূতি আছে বা নেই। তার মতামত তার নিজস্ব, সেখানে যুক্তিতর্কের কোনো প্রশ্ন নেই, দায়িত্ববোধের বালাই নেই, সুতরাং অসুবিধাও নেই কোনো। নিজের ভালো লাগা মন্দ লাগার উপরেই তার বিচারের মাপকাঠি। মহামায়া তাকে ইতিহাস ভূগোলও শিখিয়েছেন। সে জেনেছে তার দেশের নাম ভারতবর্ষ। ভারতবর্ষে ৩৬ জাতির বাস, তাদের ৩৬ রকমের ভাষা। তার নিজের দেশের নাম বাংলাদেশ, তার ভাষার নাম বাংলা, সে বাঙালি। রবীন্দ্রনাথ যে এই বাংলা ভাষাতে বই লিখেই পৃথিবী বিখ্যাত হয়েছেন তাও সে জানে। আর এও জানে এই পৃথিবীটা শুধুমাত্র তার ধূপছায়া গ্রাম বা এই কাঞ্চনপুরেই সীমাবদ্ধ নয়, আরও অনেক অনেক বড়। তার চেহারা গোল আর একটু চাপা, এর ৩ ভাগ জল ১ ভাগ স্থল। সে জেনেছে তারা মানে ভারতবাসীরা এতদিন পরাধীন ছিল, এখন স্বাধীন হয়েছে। স্বাধীন ভারতের রাজা জওহরলাল নেহেরু। কিন্তু আসল নেশা তার গল্প উপন্যাসেই সীমাবদ্ধ। লাইব্রেরি থেকে বই আনাবার গরজ এখন তার মহামায়ার গরজকেও ছাড়িয়ে গেছে। আগে যখন ধরে বেঁধে পড়ে শোনাতেন তিনি, তার হাই উঠত। ঘটনা প্রবাহের অচেনা জগতে শালীন ভাষার কঠিন আবর্তে ঘুরপাক খেতে খেতে কিছুই বুঝতে পারত না সে। উসখুস করত উঠে যাবার জন্য, বসে থাকত শুধু মহামায়ার ভয়ে। ঘুমে ঢুলে পড়তে পড়তেও বলতো, হ্যাঁ শুনছি। আস্তে আস্তে কবে যে কেমন করে সে বুঝে ফেলল সব, কবে যে তার অনুভূতি প্রখর থেকে প্রখরতর হয়ে উঠল, বোধ কাজ করতে লাগলো মাথার মধ্যে, তা সে বুঝতে পারল না। একদিন মনে হলো মানুষগুলো যেন বইয়ের পাতা থেকে ঝাপসা ঝাপসা হয়ে ধরা দিতে এগিয়ে আসছে কাছে, স্পষ্ট হয়ে উঠছে ক্রমে। তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা সব যেন তার বুকের মধ্যেও আলোড়ন তুলেছে। অবহিত হল সে, নতুন জগৎ দেখতে পেল, নতুন মানুষের সঙ্গে পরিচয় হল। ৫ মাসে সে প্রায় ৫০খানা বই কানে শুনল, চোখে দেখল। নেশায় নেশায় পড়তে শিখে ফেলল একদিন। বলল, জানো মা, আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে একটা পাঠশালায় ভর্তি করে দিয়েছিলেন। গাঁয়ের পণ্ডিত মশাই তিনি। গাছতলায় মাদুর পেতে বসে পাড়ার সব ছেলেদের পড়াতেন। বাবা দিতে চাননি, কিন্তু মা বললেন, হলোই বা মেয়ে, তা বলে একটু পড়তে লিখতে শিখলে দোষ কি? বাবা বললেন, বিধবা হবে যে, মেয়েরা বই ছুলেই বিধবা হয়। মা কিন্তু সে কথা শুনলেন না। ১ টাকা মাস মাইনে দিয়ে ভর্তি করে দিলেন। আমার তখন খুব গরজ ছিল, বেশ ভালো লাগতো। অল্প দিনের মধ্যেই অক্ষর চিনে ফেললুম, লিখতে শিখলুম। আর তাই দেখে পণ্ডিত মশাই খুব খুশি, ভালোবাসতেন তিনি। বললেন, জানো তো, লেখাপড়া শেখে যে গাড়ি ঘোড়া চড়ে সে, যত বেশি শিখবে তত বেশি গাড়ি চড়বে। পণ্ডিত মশাইয়ের বড় বড় চুল ছিল, মস্ত মস্ত দাড়ি ছিল, এত বড় ভুঁড়ি ছিল। সবাই ডাকত নারদমুনি, আমি ডাকতাম নারদ দাদু। নারদ দাদুর কথা শুনে আশা হলো মনে। গাড়ি চড়বার জন্য দিনে রাত্রে উৎসাহে মাথা গুঁজে থাকতাম। তারপর অনেক দিন হয়ে গেল, কোনোদিন গাড়ি চড়তে পারলাম না।
তখন রেগে গিয়ে ফাঁকি দিতে লাগলাম। পাঠশালার নামেই পালাতুম। বই টই ছিঁড়ে গেল। বাবা একদিন আচ্ছা করে ঠেঙিয়ে নাম কাটিয়ে দিলেন। আর তারপর আমার মার অসুখ করল। 6 মাস ভুগে মারা গেলেন। আমারও সব চুকে গেল। চুপ করে থেকে মহামায়া বললেন, আর তারপর একদিন দেখলি পড়ায় ফাঁকি দিতে গিয়ে নিজেই ফাঁকে পড়ে গিয়েছিস না? তোমার কাছে এসে তাই মনে হচ্ছে। তবু তো কই ফাঁকি দেবার ইচ্ছেটা যায়নি তোর? পড়তে শিখে সারাদিন গল্পের বই পড়িস, কিন্তু লিখতেও তো শিখতে হবে। তাই তো, লিখতে যদি জানতিস তাহলে কলকাতায় দাদাবাবুকে কেমন চিঠি লিখতে পারতিস। আসবার আগেই দেখবার আগেই ভাব হয়ে থাকতো, আমাকে আর পরিচয় করিয়ে দিতে হতো না। কুসুম বলল, আমার কথা তুমি লিখেছ তো দাদাবাবুকে? লিখেছি বই কি। কি জবাব দিয়েছেন? একটু আনমনা হলেন মহামায়া। মনে পড়ল সেই যে বিস্তারিতভাবে মস্ত চিঠিটা তিনি লিখলেন, তার জবাবে তো কুসুমের বিষয়ে কিছু লিখল না সোমেন। সে কি তবে পায়নি চিঠিটা? তা নইলে তারপরে আরও কত চিঠি এলো গেল, কুসুমের বিষয়ে তো কখনো কোনো উল্লেখ দেখলেন না। তারপরেও তো মহামায়া অনেকবার কুসুমের কথা লিখেছেন, তারও কখনো কোনো উত্তর দেয়নি সে। মহামায়ার ভাববার সময়টুকুর মধ্যে অন্য প্রসঙ্গে অবতীর্ণ হল কুসুম। প্রসঙ্গের অভাব নেই তার। সারাদিন পাখির মতো তার কিচির মিচির। আচ্ছা মা, তোমার মেয়ে নেই? থাকলে কি? বলতে গিয়ে থেমে গেলেন। কথা ফিরিয়ে বললেন, আছে বই কি। আছে নিশ্চয়ই। কোথায়? তাকে তো দেখলাম না। দেখিসনি? দাদাবাবু দিদিমণি কাউকেও এতদিনে দেখলাম না। দেখবি। দাদাবাবু তো কলকাতা, দিদিমণিও কি কলকাতাতেই থাকেন? না। বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে? না। তবে? তোর তো জানা উচিত। কি করে জানবো? তুমি কি কখনো তার কথা বলেছ আমাকে? বলিনি। সব সময় কেবল দাদাবাবুর কথা বলো। সারাদিন শুনতে শুনতে আমি না দেখেও চিনে ফেলেছি। তোমরা সবাই তাই, নিবারণদা, ছোটু সিং, সব একরকম। এবারই যা 2 চোখে দেখি সবই দাদাবাবুর। এটা তার খাট, ওটা তার বিছানা, সেটা তার আলমারি। কিন্তু কই, একদিনও তো দিদিমণির কথা বলনি আমাকে। আসলে মেয়ের চেয়ে ছেলেকেই তুমি ভালোবাসো বেশি। তাতে কি তোর হিংসে হয়? মহামায়া হাসলেন। কুসুম বলল, আমার না হোক দিদিমণির তো হতে পারে। তোর না হলে তার হবে কেন? বারে, আমি আর দিদিমণি একরকম নাকি? 2 রকম কিসে? গালে টোল ফেলে হাসল কুসুম। তাই যদি বলো, আমি দিদিমণি হলে একটু মুশকিল হতো তোমার। কেন? কেন নয়? মা তো দুজনেরই এক, তবে একজনকে কেন বেশি ভালোবাসবে? তোকে তো আমি খুব ভালোবাসি, তা বলি কি তোর দাদাবাবু রাগ করবে কোনোদিন? দাদাবাবুর চেয়ে বেশি তুমি কাউকেই ভালোবাসো না। তাই বুঝি? আর সে কথা দাদাবাবুও জানেন। আর দিদিমণি? তিনি জানেন বলেই চিঠিও লেখেন না, আসেনও না। সে আবার আসবে কি, কাছেই তো থাকে। কাছে? জানিস না? না তো। এটা তবে কে? কুসুমের মাথা নেড়ে দিলেন মহামায়া। কুসুম লজ্জা পেয়ে লাল। একটু পরে বলল, তোমার মেয়ে হব এত ভাগ্য কি আমার আছে? আমার মেয়ে হওয়া খুব ভাগ্য নাকি? নিশ্চয়ই। তাহলে আর দুঃখ কি? মেয়ে তো হয়েছিস। তা হয় না। হয় না? না। কি করলে হয়? মায়ের পেটের মধ্যে জন্ম নিতে হয়। তুমি আমার মা ঠিকই, কিন্তু আমি তোমার মেয়ে নই। এ দেখছি তোর আচ্ছা যুক্তি। আমি মা হব আর তুই মেয়ে হবি না, এটা কি করে মেলে? বোঝো না কেন? পেটের থেকে বেরুলে তবেই তো মানুষের ছেলে আর মেয়ে, কেমন? কিন্তু মাকে কি কেউ পেটের থেকে পায়? মা অমনি।
চক্ষু চেয়ে ভালো লাগলেই মা। সহজ সরল যুক্তি, একেবারে অকাট্য। কি বলবেন মহামায়া? ধারণ করতে হয়, লালন করতে হয়, পালন করতে হয়, তবেই তো সন্তান। মিথ্যা কি বলেছে কুসুম? চুপ করে চেয়ে রইলেন। ভুরু কুঁচকে কুসুম বলল, তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারো দাদা বাবুর চেয়ে তুমি আমাকে সত্যিই বেশি ভালোবাসো? না, বাসো না, কিন্তু আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। মহামায়া বললেন, যদি তোর নিজের মা বেঁচে থাকতো তাহলে আর একথা বলতে পারতিস না। হ্যাঁ, কুসুম একেবারে নিঃসংশয়ে এতখানি মাথা কাত করল। তুমি যদি তখন এরকমই ভালোবাসতে আমাকে, আমি নিশ্চয়ই তোমাকে বেশি ভালোবাসতাম। তা হয়। আমার এক পিসির ছেলেই তো আমার পিসির চেয়ে পিসির শাশুড়িকে বেশি ভালোবাসে। কিন্তু আমি যদি দাদাবাবুর চেয়েও বেশি ভালোবাসি, তুমি কিন্তু তবু তাকেই ভালোবাসবে। পাগলি। তা বলে বলছি না যে তুমি আমাকে ভালোবাসো না, বাসোই তো। এত বাসো বলেই একটা কথা মনে হয়। কি কথা শুনি? বলো, হাসবে না? হাসব না। আমি শুনেছি মানুষ মরে গেলে তার শরীরটা নষ্ট হয়ে যায়, কিন্তু আত্মাটা ঘুরপাক খেতে থাকে। বাবা, তুই দেখছি অনেক বড় বড় কথা জানিস। আমাদের দেশে পাঠ হয় তো, আমি শুনেছি। তা ঘুরপাক খেতে খেতে আত্মাটা কি করে? ফুস করে কোনো আপন বংশের ভালোবাসার জনের পেটে এসে ছেলে হয়ে জন্মায়। আমার মায়ের আত্মাটা বোধহয় কারোর পেটে ঢুকতে না পেরে তোমার বুকের মধ্যেই ঢুকে পড়েছিল। সেই জন্যই পেটের মেয়ে না হলেও তুমি আমাকে এত ভালোবাসো। ঠিক বলেছিস, সত্যি তুই আমার বুকের মেয়ে, আমার ফিরে পাওয়া, ফিরে আসা মেয়ে। সজল চোখে মহামায়া তার পিঠে হাত রাখলেন। খুব বৃষ্টি বাদল হয়ে গেল কদিন। কালবৈশাখীর হাওয়া হলো খুব, আর সেই সঙ্গে জ্বরে পড়লেন মহামায়া। কুসুমের মুখ শুকিয়ে এইটুকু হয়ে গেল। নিবারণ বলল, ভয় কি গো, সামান্য জ্বর, এখুনি সেরে যাবে। ছোটু সিং বলল, দাদা বাবুকে একটু জরুর চিঠি লিখিয়ে দাও, এসে পড়লে জ্বরের ভূত ভেগে যাবে। মহামায়া বললেন, শরীর থাকলে অসুখ হবে না, এ কখনো হয়? কুসুমের মন প্রবোধ মানে না, ভয় করে তার। নাওয়া খাওয়া ভুলে গেল সে, আর তার উপরে চোর এলো একদিন। খুব হই হল্লা চেঁচামেচি হলো পাড়ায়। আর এই সব অমঙ্গল দেখে দপ করে কুসুমের বুকের মধ্যে লাফিয়ে উঠল একটা কথা। একটা যন্ত্রণার ঢেউ গড়িয়ে গেল বুকের এই প্রান্ত থেকে ওই প্রান্তে। সে পরিষ্কার বুঝতে পারল তার অপরাধী মহামায়ার অসুখ করেছে, চোর এসেছে। এরপর আরো কি হবে তাই বা কে জানে। মহামায়াকে যদি সে মা বলেই জানে, তবে তার মনের মধ্যে এমন কি কোনো লুকানো কথা থাকা উচিত যা সে তাকে বলতে পারে না? কিন্তু এতদিন তার এই অপরাধবোধ ছিল না, এমন করে ভেবেই দেখেনি ব্যাপারটা। কিন্তু যে কারণেই হোক, যেভাবেই হোক, অপরাধটা তো সাংঘাতিকই, আর সেটা গোপন রাখা আরো সাংঘাতিক। সে চায়নি, সত্যি সে চায়নি। নিজেকে বাঁচাবার তাগিদেই সে হাতের কাছে যা পেয়েছিল ছুঁড়ে মেরেছিল। তার এমনই ভাগ্যের ফের, তাইতেই মরে গেল মানুষটা। অমন করে রক্ত ছুটে গড়িয়ে পড়ল মেঝেতে। রক্ত দেখে বুকের ভিতরটা হিম হয়ে গিয়েছিল। কিন্তু এক মুহূর্ত, তারপরেই সে ছুটল রান্নাঘরের পিছন দিকে গাব গাছের তলা দিয়ে, হারু কৈবর্তর ঘর পেরিয়ে, গোবর গাদা মারিয়ে নিচু জমির আল বেয়ে ছুটল। আর এমন আশ্চর্য, সাপে কাটল না তাকে, ভূতেও ঘাড় মটকাল না। সে জানে এই অপরাধের শাস্তি আজীবন ফাটকবাস, নয়তো ফাঁসি। ফাঁসি বা ফাটকবাসের ভয়ে কাতর হয়ে সে দৌড়য়নি। থানা পুলিশে তার ভয় নেই। মরণকে দিনের মধ্যে হাজারোবার ডেকেছে, হাজারোবার তার মুখোমুখি হবার প্রার্থনায় কেঁদেছে। আসল ভয় তার সেই জীবনকে, যে জীবন থেকে মুক্তি পেতেই সেই রাত্রে অমন করে ছুটেছিল সে। সে জানে
এখন যদি ওরা তাকে পায়, এই নিয়ে পুলিশের কাছে যাবে না, নিজেরা মারবে, খুঁচিয়ে খুঁচিয়ে শুয়োরের মতো খাঁচায় আটকে মারবে। ছিনিমিনি খেলবে যুধিষ্ঠির, টুকরো টুকরো করে মাংস খাবে। ঘটনাটা ঘটে গেল, পাকে চক্রে ঘটে গেল। সেই রাত্রে পালাতই সে, না পালালে ঘনশ্যামের লোভের কামড়ে সারা অঙ্গ পচে যেত তার। কিন্তু সব কথা কি মা বুঝবেন? সেই কি বোঝাতে পারবে? সে খুনি, সে একজন মানুষ মেরে ফেলে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে এখানে, এটাই ভাববেন তিনি। রুষ্ট হবেন, ঘৃণা করবেন। এতদিন না বলে তাকে ফাঁকি দিয়ে সুবিধে নিয়েছে ভেবে বিশ্বাসঘাতক বলবেন। সব সইতে পারবে কুসুম, শুধু মহামায়ার অবিশ্বাস সইবে না তার। মহামায়ার অনাদর তাকে আগুনে পোড়াবে। যতদিন সে মহামায়ার স্নেহ পায়নি, ততদিন তার মনে হতো বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক সুখের। ধূপছায়া গ্রামে থাকতে পুকুর ঘাটে চাল ধুতে ধুতে কতদিন তার মনে হয়েছে সেই পুকুরের ঠান্ডা জলের তলায় তলিয়ে যেতে। হাত দা দিয়ে গরুর খড় কাটতে কাটতে কতদিন নিজের গলায় তার কোপ বসিয়ে দিতে ইচ্ছে করেছে। রাত্রির অন্ধকারে স্বামী যখন জন্তু হয়ে তার শরীরটাকে চেটে খেয়েছে, ফাঁস লাগাতে ইচ্ছে করেছে, কিন্তু তা সে পারেনি। জলে ডুববে কেমন করে? সে যে সাঁতার জানে। তার যত দুঃখই থাকুক, সজ্ঞানী কি মানুষ নিজেকে নিজে কুপিয়ে মারতে পারে? আর ফাঁসি কখন লাগাবে, কোথায় লাগাবে, কেমন করে লাগাবে, সে কৌশলটাও তো সে জানে না। আর তাছাড়া আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। পাঠ শুনতে গিয়ে কতবার শুনেছে এ কথা। শেষে কি ইহকাল পরকাল দুই কালই সে নরকে পৌঁছবে? এ কালেও যুধিষ্ঠিরের জন্য পৌঁছল, পরকালেও তার জন্যই পৌঁছবে। ওদের জন্য এত বড় শাস্তিটা সে মেনে নেবে কেন? ওরা তার কে? কেমন এক প্রতিহিংসার মতো মন থেকে তৎক্ষণাৎ মরবার বাসনাকে সে বিদায় দিয়েছে। শাশুড়িকে মেরে ফেলেছে বলে যদি ওরা থানার লোক ধরে এনে তখনই ফাঁসি লটকাত, সকলের আগে গলা পেতে দাঁড়িয়ে থাকত কুসুম, পালাবার প্রশ্নই উঠত না। কিন্তু সে আশা ছিল না। সে জানে সে আশা দুরাশা মাত্র, তা ওরা কিছুতেই করত না। আবার সেই ধূপছায়া গ্রামের যুধিষ্ঠির কৈবত্যের ভাঙা ঘরে নরক ঘাঁটা, যুধিষ্ঠিরের লোভের বিছানা, যুধিষ্ঠিরের বন্ধুর লালসার ইন্ধন। রাতের পর রাত, দিনের পর দিন, আবার সেই প্রত্যেক দিনের মরণ যাতনা, প্রত্যেক দিন। কিন্তু মহামায়াকে কেমন করে সে এত কথা বোঝাবে? আর না বুঝে মহামায়া যদি তাকে সরিয়ে দেন, তাড়িয়ে দেন, সে কষ্টই বা সে সহ্য করবে কেমন করে? মহামায়ার এই অপ্রত্যাশিত অযাচিত স্নেহের স্বাদ তাকে বদলে দিয়েছে। এখন সে বাঁচতে চায়। এই ঘাস, মাটি, ফুল, বৃষ্টি, পৃথিবীর আলো, হাওয়া সব যে এখন তার প্রাণ ভরে ভোগ করতে ইচ্ছে করে। মহামায়া তাকে তাঁর হৃদয়ে জায়গা দিয়েছেন, সন্তান স্নেহে গ্রহণ করেছেন, হাতে ধরে নিয়ে এসেছেন এই নতুন আশার জগতে, আলোর জগতে। তার তাপিত তৃষিত অন্তর সুধায় ভরে দিয়েছেন তিনি। তিনি তাকে অনেক শিখিয়েছেন, অনেক বুঝিয়েছেন। তাঁর চোখে চোখ রেখেই সে প্রথম দেখতে পেয়েছে পৃথিবীটাকে। এ তার আর একটা জন্ম। তার নতুন জন্মের বিকশিত চেতনা তাকে এটুকু বুঝতে দিয়েছে, মানুষের বেঁচে থাকার একমাত্র উপকরণ শুধু খাওয়া আর ঘুম নয়। মানুষের বুকের ভিতরে আরো অনেক নাম না জানা বোধ আছে যা শুধু মানুষরাই উপলব্ধি করতে পারে। আর সেই নাম না জানা চৈতন্য থেকেই তার হঠাৎ এমন বিবেক দংশন আরম্ভ হয়েছে। এই ভালো মন্দ বোধ যদি তার কিছুকাল আগেও এমন তীব্র থাকত, নিশ্চয়ই নির্মল মনে সব অপরাধ স্বীকার করে সব শাস্তি সে মাথা পেতে নিত। কোনো গোপনতাই তো তার স্বভাবে নেই। তবে এত বড় কথাটা কেন সে গোপন করল? সে বুঝতে পারেনি এ যে কত গুরুতর অপরাধ, মনে আসেনি তার। আর যখন মনে হলো, বেঁচে থাকার জন্য ব্যাকুলভাবে সে হাত বাড়ালো জগতের দিকে। কিন্তু তবু কোনো এক নির্ঘুম রাত্রে তার সৎ বুদ্ধি তাকে নিয়ে এলো মহামায়ার ঘরে। ততদিনে জ্বর ছেড়ে গেছে তাঁর, ভালো হয়ে গেছেন, সুস্থ হয়েছেন। তিনি ঘুমন দেরিতে,
শুয়ে শুয়ে মাথার কাছে একটা আলো রেখে বই পড়ছিলেন। কুসুমকে দেখে হাসলেন। কিরে, মার জন্য তোর ভয় কি এখনো গেল না নাকি? উঠে দেখতে এসেছিস মরে গেলাম নাকি? কুসুম রুদ্ধস্বরে বলল, মা, একটা কথা। কি কথা? কুসুম উদ্ভ্রান্ত দৃষ্টিতে চারিদিকে তাকালো। নিঃশ্বাসটা ঘন হয়ে উঠল। মহামায়া একটু অবাক হয়ে বললেন, কি হয়েছে রে? মা, কি ব্যাপার? বইয়ের ভাঁজে আঙুল রেখে তিনি অবহিত হলেন। মা, আমি একটা অন্যায় করেছি। অন্যায়? কি অন্যায়? শুনলে তুমি রাগ করবে, কষ্ট পাবে। তাই নাকি? গুরুত্ব না দিয়ে হাসলেন মহামায়া। কিছু ভেঙে ফেলেছিস? না। তবে? আমার একটা গোপন কথা আছে। তোরও আবার গোপন কথা? আমি একটা সাংঘাতিক দোষ করেছি। কি দোষ শুনি? কিন্তু আমি ইচ্ছে করে করিনি, হয়ে গেছে। গেছে তো গেছে, যা এখন ঘুমিয়ে থাক গিয়ে, কাল সকালে শুনব। চোখ ফিরিয়ে অর্ধপঠিত বইয়ের পৃষ্ঠায় আবার তিনি মনোনিবেশ করলেন। স্তিমিত গলায় কুসুম বলল, তুমি শুনবে না? এতই জরুরি, আজ না শুনলেই নয়। আচ্ছা বল। আমার ভয় করে বলতে। কিসের ভয়? তুমি আমাকে আর ভালোবাসবে না। একবার ভালোবাসলে কি আর না বেশি থাকা যায়? তা সে অপরাধটা কি শুনি না? ভয়ঙ্কর। সেই অপরাধটা যত ভয়ঙ্কর, তোমার কাছে না বলা তার চেয়ে বেশি খারাপ। চটপট বলে ফেল। তুমি সবসময় বলো মানুষেরই মন থাকে, পশুর থাকে না। মানুষই নাকি তার জ্ঞানের আলো জ্বালিয়ে সেই মনকে দেখতে পায়। তুমি সেই জন্যই আমাকে লেখাপড়া শিখতে বলো, বই পড়ে শোনাও। আমি যে গরু ভেড়া নই, আমারও যে একটা মান সম্মান আছে, সংসারে বলবার কথা আছে, সহ্যের সীমা আছে, এ আমি তোমার কাছেই শুনেছি। তোমার কাছে বইয়ে লেখা গল্প উপন্যাস শুনতে শুনতে আমার কাছে কেমন পরিষ্কার হয়ে উঠতে চেয়েছে সব। আমি যেন দেখতে পেয়েছি কে দূরে একটা আলো নিয়ে হেঁটে যাচ্ছে। আমার যেতে ইচ্ছে করছে সেই আলোর কাছে। চেষ্টা করে আমি ক্লান্ত হয়েছি, কিন্তু কখনো ধরতে পারিনি সেই আলো। অসম্ভব কষ্ট হয়েছে আমার, কিন্তু সেই কষ্ট কিরকম তা আমি জানি না। সেই কষ্টের সঙ্গে স্বামীর মার খাবার কষ্টের কোনো মিল নেই, খাওয়া পড়ার কষ্টেরও কোনো মিল নেই, কেবল একটা বুক চাপা যন্ত্রণা। একটু থামল কুসুম। তার কথা শুনে অবাক চোখে তাকিয়ে রইলেন মহামায়া। কুসুমের এই চেহারা তার কাছে নতুন। নিজের হাতে গড়া মানুষটাকে তিনি পরম কৌতূহলের সঙ্গে দেখতে লাগলেন। কুসুম ঢোক গিলল, কোণে গিয়ে কুঁজো থেকে এক গ্লাস জল গড়িয়ে খেল। হাতের আঁচড়ায় মাথা মুখে ছিটিয়ে যেন দিল। আবার বলল, আমার যখন বিয়ে ঠিক হয়েছিল আমি কিছুই বুঝতাম না। কেবল সকলে যখন কানাকানি করত নিতাইটা একটা চামার, দুটো টাকার লোভে মেয়েটাকে এবার বলি দেবে, তখন খুব ভয় হলো। ভাবলাম আমাকে বুঝি কেটে ফেলবে। কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকতে লাগলাম। শেষে বুঝলাম আসলে আমাকে কাটা হবে না। আমার স্বামীর বয়স বেশি, স্বভাব খারাপ আর নেশাখোর বলে যে বদনাম আছে, তার জন্যই লোকেরা এসব বলছে। তখন ভাবলাম বিয়ের দিন আমি লুকিয়ে থাকবো কোথাও। চেষ্টাও করেছিলাম। বাপ ধরে আনলো, বসিয়ে দিল পিঁড়িতে। কিন্তু বিয়ের পরেও যখন বাপের বাড়িতেই থাকলাম তখন আর ভয় রইল না। যখন বড় হলাম স্বামী ঘন ঘন আসতে লাগলো নিয়ে যাবার জন্য। আমার এই মায়েরও সুতিকা হয়েছিল। ছেলেপুলে হতে হতে হাত পা ফুলে যেত, জ্বর হতো, অম্বল হতো, খেতে পারত না। সংসারের কাজ করবে কে? ভাই বোনেদের দেখবে কে? এই জন্যই বাপ আমাকে রেখে দিয়েছিল। আমি ছোট ছিলাম বলে স্বামীও কিছু বলতো না। তার টাকার দরকার ছিল, বিয়ে করে সেটা পেয়েই চুপচাপ ছিল। আমি বড় হয়ে উঠতেই আমার ওপর নজর গেল তার। নেবার জন্য আসতে লাগলো বারে বারে। বারে বারে আমার বাপ তাকে ঠান্ডা রাখবার জন্য রাতও কাটাতে দিত, সেই সঙ্গে কিছু টাকাও দিত।
সন্তুষ্ট হয়ে ফিরে যেত সে। কিন্তু তারপরে তার লোভ বেড়ে গেল। বলল, আমি কি তোমার বউয়ের সেবা করবার জন্য আমার বউ রেখে দেব? তা হবে না। ঘরে আমারও বুড়া মা আছে, রাঁধা পাড়ার লোকের দরকার আছে। দাও তো দাও, বেশি ফন্দিবাজি করলে ত্যাগ করব। তখন আর বাবা কি করে, দিয়ে দিল। মাত্র 2 বছর এসেছি স্বামীর ঘরে। যতদিন বাপের ঘরে ছিলাম ততদিনও যে কষ্ট, যে খাটুনি, স্বামীর ঘরেও তাই। তফাৎ বুঝলাম না কিছু। সারাদিন ভূতের মতো খাটা, আর সন্ধে লাগতেই ঘুম। এই আমি দিনের বেলা এত পরিশ্রম করতাম যে আলোক ফুরুলেই যেন দম ফুরিয়ে যেত। মধ্যে মধ্যে সৎ মা আমাকে চুলের মুঠি ধরে টেনে তুলে কাজ করিয়ে নিত। তবু বেশিরভাগ দিনই ডাকতো না। না খেয়ে ঘুমিয়ে কেটে যেত রাত। সৎমা বোধহয় একবেলার খাওয়াটা বাঁচাতো বলে আর বেশি কিছু বলতো না। কিন্তু এখানে এসে দেখলাম রাত্রেও শান্তি নেই আমার। এই ঘুমের জন্য যে কত শাস্তি ভোগ করেছি তা বললে তুমি বিশ্বাস করবে না। আমার গা খুলে দেখো, কত কালশিটে আর কত লাথি গুঁতোর দাগ দেখতে পাবে। রাত্রিবেলা নেশা করত স্বামী, তারপর এসে আমাকে ছিঁড়ে খুঁড়ে খেত। আমি কাঁদতাম। সাপকোপের ভয় ভুলে বাঁশবনে গিয়ে লুকিয়ে থাকতাম। ধরে আনতো সেখান থেকে। কোনো দিন সইতে না পেরে আমি জোর জবরদস্তি করতাম। তখন সে আমাকে মেরে হাড়গোড় ভেঙে দিত। কুৎসিত ভাষায় গালাগালি করত। বলতো, বউ হয়েছিস কি জন্যে? আসলে স্বামীর এই দিকটা কিছুতেই মিটত না আমাকে দিয়ে, আর সেই জন্যে কোনো সময় তার রাগ মিটত না। কেবল ভয় দেখাতো আর একটা জোয়ান দেখে বিয়ে করবে বলে। আমি মনে মনে বলতাম, ঠাকুর, তাই যেন হয়, তাই যেন হয়। আমি সারাদিন সব করব, কিন্তু রাত্রিটা শুধু আমাকে একা থাকতে দিও। কিন্তু ঠাকুর আমার কথা শুনতেন না, আর রাত্রিরের ঘুম নিয়ে শাস্তিও আমার কমতো না। অথচ কি আশ্চর্য দেখো, এখানে এসে আরো কত কি অভ্যাসের মতো। একদিন দেখি সেই সন্ধে লাগতে ঢুলে পড়ার অভ্যাসও আমার কখন চলে গেছে। হঠাৎ একদিন মনে হলো আমার বুকের মধ্যে যেন একটা মনও আছে। তুমি যখন ভালোবাসো সেই মনে আমার কান্না জমে ওঠে। তুমি যখন ভালো কথা বলো, ভালো বই পড়ে শোনাও, লেখাও পড়াও, সেই কান্না আমার বেরিয়ে আসতে চায়। তোমার আদরেই আমার দুঃখ, আমার সুখ, আমার সব। রাত্রে শুয়ে শুয়ে জেগে জেগে সেই সব কথাই ভাবি। সেই দুঃখ পেতেই আমার ভালো লাগে। তখন আমার বেঁচে থাকতে ইচ্ছে করে। তোমার দেয়া সুন্দর বিছানায় শুয়ে মন কেমন করে। রাত নিশুতি হয়ে আসে, সব শব্দ থেমে যায়। বাদাম গাছটায় পেঁচা ডাকে, প্রহরে প্রহরে পাখিরা ডানা ঝাপটায়, তবু আমার ঘুম আসে না। তারপর ভয় ওঠে বুকে, ভয়ে আমি হিম হয়ে যাই। ভয়ে গায়ে আমার কাঁটা দিয়ে ওঠে। সেই ভয় আমার তোমাকে ছেড়ে যাবার ভয়। আর সেই ভয়েই আমি হাজার চেষ্টা করেও আমার সবচেয়ে গোপন কথাটা তোমাকে বলতে পারিনি। আমার মনে হয় সে কথা শুনলে তুমি আর ভালোবাসবে না আমাকে। অথচ সেই কথাটা না বলেও আমি শান্তি পাচ্ছি না, আমি থাকতে পারছি না, আমি সাহসও পাচ্ছি না। মাগো, আমি কি করি বলো? এক দমকে এত কথা বলে হাঁপাতে থাকলো কুসুম। কদিন বৃষ্টি হয়ে ঠান্ডা পড়েছে একটু। কুসুম তার আঁচলটা ঘন করে জড়িয়ে নিল গায়ে। একটা শিরশিরে বাতাস বয়ে গেল শব্দ করে। মহামায়ার মাথার কাছে দেয়াল ঘড়িটাতে 11টা বাজল। মহামায়া তাকালেন সেদিকে। তারপর খাটের বাজুর ওপর ভাঁজ করে রাখা তাঁর সর্বদা ব্যবহারের ছোট চাদরখানা কুসুমের পিঠের উপর ছড়িয়ে দিলেন। মৃদু গলায় বললেন, সব কথাই যে সকলকে বলতে হবে তার কি মানে আছে? দুটো একটা কথা না বলা থাকা ভালো। যা, ঘুমোতে যা। কিন্তু? কোনো কিন্তু নয়। অন্য লোকের গোপন কথা আমিই বা শুনতে যাব কেন? যা, শো গিয়ে। একটু দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে কুসুম আবার নিজের ঘরে ফিরে এলো। হঠাৎ বুকটা যেন পালকের মতো হালকা হয়ে গেল।
একটু পরেই কতদিন পরে পাশ ফিরে শান্তিতে ঘুমিয়ে পড়ল সে। সকালবেলা ঘুম ভেঙে উঠে বলল, জানো মা, কাল রাত্রে না কালুটাকে স্বপ্ন দেখেছি। মহামায়া বললেন, কালু? সে আবার কে? সেই কালু, আমার শ্বশুরবাড়ির কুকুরটা। তোর শ্বশুরবাড়ির কালু? ও মা, তবে তো খুবই বিখ্যাত লোক। লোক না গো, কুকুর। তাই নাকি? হ্যাঁ। তা কালুকে দিয়ে আবার কি স্বপ্ন দেখলি? কালুটা যেন কাঁদছে। বলতে বলতে কুসুমের প্রায় কান্না এলো। আর আমার মুখের দিকে কেমন করে তাকিয়ে আছে। বড্ড রোগা তো, তার উপর কেবল ছাল চামড়া। কেন? ওই লোমটোম সব পড়ে গেছে কিনা, তাই সকলে ওকে কেবল তুচ্ছ তাচ্ছিল্য করে। মহামায়া হেসে ফেললেন। দুঃখিত হল কুসুম, ছলছলে চোখে বলল, তুমি তো ওকে দেখোনি, তাই হাসছ। না না, হাসবো কেন? ভাবছিলাম কালু নামটা তার কে রাখলো। আমি ছাড়া ওর আর কে আছে বলো? কালো রং কিনা, তাই কালু রেখেছি। আগে কালো বরণ ডাকতুম। সবাই বললে ওটা ঠাকুর দেবতার নাম। কুকুরের নাম আর ঠাকুরের নাম এক রাখলে পাপ হয়, তাই কালু করে দিয়েছি। বেশ নাম, দেখতে কেমন? মনোযোগ দেখালেন মহামায়া। কুসুম উৎসাহিত হয়ে উঠল। খুব সুন্দর। কালুর মুখখানা দেখলে তুমি তাকে ভালো না বেশে পারবে না। আর মাথা ঘষে ঘষে যখন আদর করে। কুসুম দীর্ঘশ্বাস ছাড়ল। তোকে বুঝি খুব ভালোবাসত? বাসত না, ওই কালুটাই তো কেবল ভালোবাসত আমাকে ও বাড়িতে। আমিও শুধু কালুকেই ভালোবাসতাম। দূর থেকে আমার গলা শুনলেই লেজ নাড়ত, দৌড়ে এসে চেটে দিত, মাটিতে গড়াগড়ি দিত। আমিও কোলে নিয়ে চুমু খেতাম। ছোট থেকে পুষেছিলি বুঝি? পোষা না, আরো কিছু। আগে বুড়ো শিবতলায় বসে থাকত। আমি একদিন পুজো দিতে গিয়েছিলাম, একটু আদর করতেই চলে এলো সঙ্গে সঙ্গে। এলো তো আর ফেলা যায় না বলো? তাই তো। আর আমার শাশুড়ি সেসব বুঝবেন না, বলে তুই ধরে এনেছিস। আর আমি ধরে এনেছি ভেবেই ওকে ঠ্যাঙায়। কি কষ্ট লাগে আমার। কি করব, লুকিয়ে লুকিয়ে আদর করি, ভাত দিই। কালুরও খুব বুদ্ধি, সেসব বুঝত। ধরো আমাকে দেখে যেন খুব হাসছে, আমার শাশুড়িকে দেখলেই কোণের দাঁতটা বার করে খিঁচিয়ে এক দৌড়। বলতে বলতে দৃশ্যটা বোধহয় মনে পড়ে গেল। একচোট হেসে নিল কুসুম। মহামায়া বললেন, কুকুরটা তাহলে হাসতে পারত? খুব খুশি হলেই তো হাসত। আমি স্পষ্ট বুঝতে পারতুম। একদিন শাশুড়ি রেগে চুপটি করে গিয়ে এক বালতি গরম ভাতের ফ্যান ঢেলে দিলে গায়ে। বললে, নে খা। ইস, তারপর কি কান্না আর কি কান্না। আমি সেদিনও খুব রেগে গিয়েছিলাম। যেদিন আমার পিঠে আগুন দিল, সেদিনের কষ্টের চেয়ে একটুও কম কষ্ট হয়নি আমার কালুর জন্য। তখন আমি রাগ সামলাবার জন্য ঘরের বাঁশে খুব করে কপাল ঠুকলুম। শেষে রক্ত বেরিয়ে গেল। সেদিন ঠুকে ঠুকে ঠিক মেরে ফেলতুম নিজেকে। বলছিস কি? হ্যাঁ মা, কিন্তু মরলুম না। কেন জানো? মরলে কালুটাকে দেখবে কে? আমি ঠিক জানতাম ও কেঁদে কেঁদে আমাকেই ওর দুঃখ বলছে। তখন আমি ছুটে ওর কাছে গেলাম, ওর সঙ্গে কাঁদতে লাগলাম। আমাকে দেখে ও আর কাঁদল না। আহারে! তারপর আমি দুপুরবেলা লুকিয়ে লুকিয়ে ঘরের কুলুঙ্গি থেকে নারকোল তেল নিয়ে গিয়ে ওর পোড়া ঘায়ে লাগিয়ে দিলাম। নিজে না খেয়ে সব ভাত ওকে ধরে দিলাম। ও পেট ভরে খেয়ে একটু শান্ত হলো। সেই কালুটাকেই স্বপ্ন দেখেছি, যেন কেউ খেতে দিচ্ছে না, যেন আমাকে খুঁজছে। আর একটা কুকুর পুষবি? পুষব। দুই চোখে আলো জ্বালিয়ে ধরল কুসুম। যদি বলো তাহলে লালিটাকে পোষা করি। লালি আবার কে? ওই যে রাস্তার ধারে বসে থাকে, আমাদের ফটকের কাছে ঘুমায়, খুব সুন্দর। ও তো রোজ আসতে চায়। বলেছে তোকে? কুসুম হেসে গড়িয়ে গেল। ও মা, কুকুর বুঝি বলে?
কেন, হাসতে পারলে বলতে বাধা কি? বিজ্ঞ হলো কুসুম। ওসব চোখ দেখে বুঝে নিতে হয়। চোখ দিয়ে ওরা সব জানাতে পারে? আমি যখনই গেটের ধারের কাছে যাই, ছুটে ছুটে চলে আসে। সেখানে ল্যাজ নাড়ে, কুই কুই করে, চোখ দিয়ে গেট খুলে ভেতরে নিয়ে আসতে বলে। আমি যখন চুকচুক করি, পা দিয়ে মাটি আঁচড়ায়। নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে খেতে দিস। কুসুম অপরাধীর ভঙ্গিতে মুখ নিচু করে রইল। মহামায়া বললেন, তার চেয়ে এক কাজ কর না। কি? শ্বশুর বাড়ি গিয়ে একদিন কালুকেই নিয়ে আয় না। তা যদি হতো, বাধা কি? কুসুম শিহরিত হয়ে ওঠে। ওরে বাবা, এত ভয় কিসের? যাবি গটগট করে, নিয়ে চলে আসবি। আমি চেন বকলস কিনে দেব। না না। কেন, ওরা কি তোকে ধরে রাখবে? রাখবে, রাখলেই হলো। কুসুম নিরুত্তর। আমি ছোটু সিংকে পাঠিয়ে দেব তোর সঙ্গে। যদি গোলমাল করে তখনই চলে আসবি। আর আসবো? কেন আসবি না? বরং একদিক থেকে সেটাই ভালো। ওরা আমাকে আর আসতে দেবে না। নিশ্চয়ই দেবে। কুসুম সজল হয়ে উঠল। মহামায়া বললেন, আমি ভাবছি কি জানিস, তুই যদি একবার নিজে গিয়ে জানিয়ে শুনিয়ে চলে আসিস, তাহলে আর কোনো ভয় থাকে না। কিন্তু ধর, এখানে এসে লুকিয়ে আছিস, এ কথা তো জানতেও পারে। আর তখন যদি এসে জোর করে ধরে নিয়ে যায়? না না, জানবে না। ত্রস্ত চোখে ভয়ের গভীর ছায়া ঘিরে এলো। কেমন করে জানবে? বলা তো যায় না। তুমি যেতে দিও না। আমি তোর কে বল? তুমি আমার মা। তুই বয়সে ছোট, তুই একজনদের বউ, একজনদের মেয়ে। আমার কি সাধ্য আছে তারা এসে চাইলে জোর করে ধরে রাখবার? তারা শুনবে কেন? মা, আর খোঁজ পেলে তারা আসবেই, ছিনিয়ে নিয়ে যাবে। নিশ্চয়ই তারাও খুঁজছে, প্রতিশোধ নেবার জন্যই খুঁজছে। আইন সম্পূর্ণ ওদের দিকে। আর যা খারাপ লোক, লুকিয়ে রেখেছি বলে আমাকেও বিপদে ফেলতে পারে। বলতে বলতেই মহামায়ার মন উদ্বেগাকুল হয়ে উঠল। এতদিন এদিক থেকে ভাবেননি তিনি। এসেছে, আছে, থাকছে, সুতরাং ও থাকবেই। ও তাঁরই। তিনি ওকে বাকি জীবন মা হয়ে রক্ষা করবেন, ভালোবাসবেন, শাসন করবেন, এটাই ধরে নিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে বুঝতে পারলেন সে ধারণা তার ভুল। কুসুমকে তিনি যতই ভালোবাসুন, তবু উঠতে বসতে যারা কুসুমকে আগুনে পুড়িয়েছে, সে তাদেরই। কুসুম সত্যি বলেছিল, নিজের পেটে না জন্মালে সন্তান নয়। কুসুমের উপর তার কোনো অধিকার নেই। ভাবতে ভাবতে কষ্ট হলো তার। নিজেকে অত্যন্ত অসহায় মনে হলো। জন্মগত অধিকারের দাবি কি প্রচণ্ড। আজ এ পর্যন্তই। উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।